আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাদের সাথে আজকে আছি সঞ্চালনায় আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। শাহবাগের রাজপথ আবারও রূপ নিয়েছে আন্দোলনের মঞ্চে। প্রকৌশলীদের ৩ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা টানা ৫ ঘন্টা অবরোধ করেছেন। তাদের এই শান্তিপূর্ণ অবস্থান ভেঙে দিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর জল কামানের ব্যবহার, যেটা শুধু আন্দোলনকারীদেরকেই নয়, সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের জন্ম দিয়েছে। বুয়েট প্রশাসনও দুঃখ প্রকাশ করেছে। মর্মাহত অবস্থান তারা জানিয়েছে। সরকারের উপদেষ্টারাও বৈঠক করেছেন। প্রকৌশলের মর্যাদা রক্ষার দাবি কি আসলে আসল ইস্যু, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের পেশাগত বৈষম্যের অমীমাংসিত দ্বন্দ্ব? এসব নিয়ে আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে আলোচনা করব। আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আমরা আজকে নির্ধারণ করেছি কি আছে বুয়েট শিক্ষার্থীদের দাবিতে। কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আলী আম্মার মুয়াজ, যুগ্ম আহ্বায়ক, পরামর্শক কমিটি, প্রকৌশলী অধিকার আন্দোলন। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। নিউজকেও ধন্যবাদ আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলনকে আনার জন্য। আচ্ছা, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী শব্দটা ব্যবহার করতে না দেওয়ার বিষয়টা কি আসলে যুক্তিযুক্ত, নাকি এটা ইচ্ছাকৃত বৈষম্য? আচ্ছা, এই বিষয়ে আগে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী যেটা আমরা অভ্যস্ত যে টার্মের সাথে, এবং হচ্ছে প্রকৌশলী, এই বিষয়ে আসলে ডিফারেন্সটা কি এই বিষয়টা একটু জানা দরকার। আমাদের ন্যাশনাল যে কোয়ালিফিকেশনের বিএনকিউ আছে, সেখানে বিএসসিটা হচ্ছে লেভেল 7 এবং ডিপ্লোমা হচ্ছে লেভেল 6। তো এখানে আপনার স্বভাবতই বোঝা যাচ্ছে যে ডিপ্লোমাটা হচ্ছে বিএসসির পরের নিচের ধাপে আছে বিএনকিউ অনুযায়ী। তো সেক্ষেত্রে আমাদের যেটা কথা, যে যার যেই অবস্থান আছে তাকে যেন সেই অবস্থানেই ডাকা হয়। টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট শব্দটি শুনলে ডিপ্লোমা তারা হয়তো অনেক সময় মনক্ষুণ্ণ হয়, কিন্তু এই জিনিসটি আসলে যে মানে কোনো ছোট বিষয় না, এই বিষয়টা তাদের বোঝা দরকার। এবং আমরা যদি আরো কিছু উদাহরণ দিই, আমাদের বুয়েটেই আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে, ইউআরপি ডিপার্টমেন্ট আছে। সেখানে তাদেরকে কিন্তু ইঞ্জিনিয়ার বললেই তারা বরঞ্চ আরো রাগ করে। আর্কিটেকচার যারা পড়াশোনা করেন তাদেরকে আর্কিটেক্ট, এবং ইউআরপি যারা তাদেরকে প্ল্যানার বলা হয়। তো যার আসলে যেই অবস্থান আছে, সে আসলে সেই অবস্থানটাতেই তাকে আসলে বেশি খুশি থাকা উচিত, এবং অন্য অবস্থানে ডাকলেই বরঞ্চ আমাদের কাছে যেটা মনে হয় তার জন্য সেটাই আসলে অপমানজনক। আচ্ছা, নবম গ্রেডে পদোন্নতির সুযোগ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বঞ্চিত করা, এটা কি আসলে দক্ষতাকে অস্বীকার করা নয়? আচ্ছা, এখানে আমি যদি প্রথমে নবম গ্রেডে আসলে পদোন্নতি গুলো যে হচ্ছে, সেই জায়গায় কি পরিমাণে অসঙ্গতি হচ্ছে, এই বিষয়ে একটু যদি দৃষ্টিপাত করি তাহলে আরো কিছুটা সুবিধা হবে। প্রথমত 2008 সালের গ্যাজেটে সুপারভাইজার বা টেকনিশিয়ান পদ ছিল আর কি ডিপ্লোমাদের। পরবর্তীতে 2013 সালে তারা সহিংস আন্দোলনের মাধ্যমে এই উপসহকারী প্রকৌশলী বা 10ম গ্রেডে তারা নিজেদের অবস্থান এনশিওর করে। পরবর্তীতে দেখা গেছে আমাদের কাছে আমরা তথ্য পেয়েছি যে প্রায় 17টি সরকারি প্রতিষ্ঠানে, যেমন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এরকম 17টি প্রতিষ্ঠানে তারা 100% কোটা নিশ্চিত করে ফেলেছে, এবং অনেকগুলো প্রতিষ্ঠানেই তারা 50%-এর মতো নবম গ্রেডে পদোন্নতি কোটা অবস্থায় চলে গেছে। তো সেক্ষেত্রে বিএসসিদের এন্ট্রি পোস্ট হচ্ছে নবম গ্রেড। সেই জায়গায় যদি পুরোপুরি 10ম গ্রেড থেকে আসলে পদোন্নতি চলে আসে, তাহলে এন্ট্রি পোস্টটি পুরোপুরি ব্লক হয়ে যায়। এবং আমরা দেখেছি যে তারা পদোন্নতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, এবং পিডব্লিউডি আর পিএইচই তে আমরা বেশ কয়েকটি সার্কুলার পেয়েছি, এবং হচ্ছে আমরা যেমন হচ্ছে 2023 সালের এপ্রিল মাসের একটি সার্কুলারে দেখা গেছে যে তারা পদোন্নতি পেয়ে নবম গ্রেডে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। 24শে ফেব্রুয়ারির 18 তারিখে একটি সার্কুলারে তারা 13 জন পদোন্নতি পেয়ে গণপূর্তর বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। যেখানে বিসিএস ক্যাডার হওয়ার জন্য আসলে দীর্ঘ সময় ধরে প্রকৌশলী এবং প্রকৌশলী সেক্টরের প্রকৌশলীরা এবং হচ্ছে জেনারেল ক্যাডার গুলোতে জেনারেলরা পড়াশোনা করছে, সেখানে শুধু পদোন্নতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাওয়া, এটা খুবই দুঃখজনক।
এবং আমরা যেই রেশিও দেখেছি 2023-24 সালের সার্কুলার গুলো অনুযায়ী, সেখানে প্রকৌশল সেক্টরে বিএসসি ইঞ্জিনিয়াররা আছে 18.4% এবং ডিপ্লোমারা 81.6% হয়ে গেছে। তো এই জায়গাটা আসলে খুবই ডেঞ্জারাস, যে হচ্ছে ডিপ্লোমারাই দশম গ্রেডে তো তারা ঢুকছে পুরোপুরি, এবং নবম গ্রেডেও পদোন্নতির মাধ্যমে তারা পুরোপুরি ঢুকে যাচ্ছে, এবং নবম গ্রেডের নিয়োগগুলো তারা দেখা গেছে বিভিন্ন ভাবে মামলা এবং রিট করার মাধ্যমে আটকে দিচ্ছে, এবং আটকে দেওয়ার ফলে তখন দেখা যাচ্ছে পদোন্নতির মাধ্যমে তাদের যে 33% অফিসিয়াল কোটা, সেটা তো তারা হচ্ছেই, এবং হচ্ছে তারা চলতি দায়িত্ব হিসেবে আরো কিছু পদোন্নতি নিয়ে নিচ্ছে, এবং ওই চলতি দায়িত্বগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে স্থায়ী হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইভাবে দেখা যাচ্ছে যে নবম গ্রেডটিও পুরোপুরি দখল করে ফেলতেছে। তো আমরা বলতে চাই যে ডিপ্লোমাদের লাইনটাই আলাদা, এবং হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং যে লাইনটা আলাদা। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যে সরকারি আর্ম ফোর্সেস বাহিনীগুলোতে, সেখানে সৈনিক থেকে যদি আমি আর্মির কথা বলি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এখানে একটা লাইন, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে আরেকটি লাইন। তো এক শ্রেণী থেকে আসলে আরেক শ্রেণীতে এভাবে পদোন্নতির মাধ্যমে যাওয়াটা আমরা সমর্থন করছি না। তারা যদি অর্জন করে, তারা পরীক্ষার মাধ্যমে যোগ্যতা অনুযায়ী তখন তারা যদি আসে, সেটা আমাদের জন্য যুক্তিযুক্ত। আরেকটি লাস্ট এই বিষয়ে পয়েন্ট বলতে চাই, যে শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক কোয়ালিফিকেশন কখনো এক্সপেরিয়েন্স দিয়ে অর্জন হতে পারে না। আমরা যদি এসএসসি পরীক্ষা এসএসসি যদি একটি নিয়োগ পরীক্ষার ন্যূনতম যোগ্যতা হয়, সেক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কোনোভাবেই সে এইচএসসি পরীক্ষার ন্যূনতম যোগ্যতার কোনো চাকরিতে আবেদন করতে পারে না। জি, আমরা বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চেয়েছেন, আমরা আসলে বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এবার একটু আন্দোলনের প্রসঙ্গে কথা বলতে চাই। এই আন্দোলনকে আসলে পেশাগত বৈষম্যের স্থায়ী সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে, নাকি এটি আরো বিভক্তি তৈরি করতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আসলে পারস্পরিক একটি নেগোসিয়েশন বা একটা সমঝোতায় আসলে যেতে হবে। আমরা বলতেছি আমাদের সবগুলো দাবি যৌক্তিকতা রয়েছে, তবে আমরা বলতে চাই যে আমরা ডিপ্লোমা যারা আছেন, আমরা তাদের অপোজিশন না, তাদেরকেও তাদের স্পেসটা দিতে হবে। এই আন্দোলনের মাধ্যমে আসলে এই বিষয়গুলো উঠে এসেছে। গণ অভ্যুত্থানের আগে দেখা গেছে যে প্রকৌশলীরা ম্যাক্সিমামই বাইরে যাওয়ার ব্যাপারেই বেশি চিন্তা করতেন, কিন্তু আমাদেরকে দেশকেও যে আমাদের কিছু দেয়া দরকার, এই চিন্তাটি বেশি প্রকৌশলীদের মাথায় এসেছে জুলাই গণঅভ্যুত্থানের পর। যখনই তারা দেশের জন্য কিছু করতে চেয়েছে, তখন দেখেছে তাদের স্পেস গুলোই নেই। তো এই জন্য হচ্ছে এই জায়গাগুলো যখন এক্সপ্লোর করে দেখা গেছে এখানে অনেক বৈষম্য বিদ্যমান রয়েছে। এই জায়গাগুলো যেহেতু আমাদের এখন দৃশ্যমান হয়েছে, আমাদের উপদেষ্টারাও এই বিষয়গুলো, আমরা গতকালকেও তাদের সাথে বসে বুঝিয়েছি, তো ওনাদেরও মাথায় যেহেতু এই জিনিসগুলো গিয়েছে, তো আমরা চিন্তা করছি এই আন্দোলনের মাধ্যমে এই জিনিসটিকে একটি এরকম সমাধান হবে যেন পরবর্তীতে আর কোন সাইডই আবার আন্দোলনে না নামা লাগে, আমরা যেন একটা মিডল গ্রাউন্ডে যেন আসতে পারি। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলতে চাই, এবং আজকে বিকেল 5টার পরে একটি সংবাদ সম্মেলন করার কথা আছে সাংবাদিকদের সাথে। আপনারা পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন, এই বিষয়টা নিয়েও আমরা জানতে চাই। তবে আমাদের একটা বিরতির সময় হয়েছে হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম আজকে কি আছে বুয়েট শিক্ষার্থীদের দাবিতে, এই প্রসঙ্গে অতিথিকে সাথে নিয়ে আবারও ফিরে আসছি বিরতির পরে। বিরতি থেকে ফিরে এসে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলছিলাম আলী আম্মার মুয়াজের সাথে, তিনি যুগ্ম আহ্বায়ক, পরামর্শক কমিটি, প্রকৌশলী অধিকার আন্দোলন। একটু এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে, পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এবং এই সময়টাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে। এই আহত আন্দোলনকারীদের অবস্থা কেমন, তারা এখন কি অবস্থায় আছে, আপনার কাছ থেকে একটু সে বিষয়ে বিস্তারিত জানতে চাইব। জি, আমরা গতকালকে দেখেছি আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়ও আসলে আমাদের যে কোটা বৈষম্য দূর করার যে আন্দোলন প্রকৌশল সেক্টরে, সেখানে আমরা আসলে ন্যাক্কারজনক ভাবে পুলিশি হামলার সম্মুখীন হয়েছি। আমাদেরকে
সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। সেখানে আমাদের অনেকেরই সাউন্ড গ্রেনেডের যে স্প্লিন্টার অনেকের হাতে পায়, এবং আমাদের বুয়েটের 20 ব্যাচের একজন শিক্ষার্থী, তার পেটেও আসলে স্প্লিন্টার ঢুকেছে, এবং গতকালকে রাতে তাকে অপারেশন থিয়েটারে অপারেশনও করা হয়েছে। তার নালীতে 5টি ছিদ্র হয়েছে, এবং আমাদের মোট 30+ এর আমরা অলরেডি ডাটা পেয়েছি যে তারা আহত হয়েছেন, এবং আমাদের ধারণা যে এটা আরো 40 ঊর্ধ্ব হতে পারে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের আহতদের বর্তমানে অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, এবং প্রাথমিক চিকিৎসা অনেকে নিয়েছেন। আমরা তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছি বর্তমানে, এবং আমরা আশা করছি যে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে ডিএমপি কমিশনার যে দুঃখ প্রকাশ করেছেন গতকাল সন্ধ্যায়, এটা কি আসলে দায় এড়ানোর কৌশল নাকি সত্যিকারের জবাবদিহি? আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথমত বলতে চাই এটা তো আসলে তারা বেশি ভালো বলতে পারবে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এখানে যারা আহত হয়েছেন, আমাদের এক ভাইয়ের যে অপারেশন থিয়েটারে যাওয়া যাওয়া লেগেছে, এবং তার যে এই খারাপ অবস্থা, এই জায়গাটা তো আসলে তারা ব্যাক করতে পারবেন না। এবং আমরা যেখানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ভাবে শান্ত করে বসার ব্যাপারে বলেছিলাম, এবং আমরা তাদেরকে বলেছি যে আমরাই আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা ঠিক করতেছি, তারপরেও তারা যে এই সাউন্ড গ্রেনেড টিয়ার শেল মারলেন, আসলে এই জায়গাটা তারা মানে ক্ষমা যদি চায়ও, তারপরেও এই জায়গাটা আসলে তারা ব্যাক করতে পারবেন না। তবে আমরা আশা করি যে সামনের দিনগুলোতে তারা যৌক্তিক আন্দোলনগুলোতে এই ধরনের দমন-পীড়ন নীতি অবলম্বন করবেন না, এবং যারা এই জায়গায় দোষী এবং অতি উৎসাহী হয়ে যারা এই আক্রমণ করেছে, এদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। এদের যথাযথ আইনানুগ ব্যবস্থা না নিলে আসলে এই ক্ষমা চাওয়ার কোনো মূল্যই থাকবে না। আচ্ছা, আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে। কি হতে পারে পরবর্তী কর্মসূচি? কোনো ধারণা বা কিছু এই সম্পর্কে আমাদেরকে বলতে চাচ্ছেন? আচ্ছা, এই বিষয়ে আমাদের এখনো আসলে বিভিন্ন ক্যাম্পাস প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে, যেহেতু আসলে এই কৌশলী অধিকার আন্দোলনটি বুয়েট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এবং প্রাইভেট সবগুলো মিলে প্রায় 30-40টা ক্যাম্পাসে, আমরা সকল ক্যাম্পাস প্রতিনিধির সাথে আলাপ আলোচনা করছি যে আমাদের পরবর্তী কর্মসূচি হতে পারে। কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী আসলে কোটা বৈষম্য দূর করার আন্দোলন যে আমাদের রক্ত ঝরেছে, আমরা এই বৈষম্যের একটা সমাধান না করে আমরা ঘরে ফিরছি না, এবং আমরা এই জায়গায় অটল থাকবো। আচ্ছা, আপনাদের এই সমস্যার সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত আপনারা ঘরে ফিরছেন না। আপনার মাধ্যমে জানলাম শাহবাগের মতো কেন্দ্রীয় সড়ক এটাকে অবরোধ করে সাধারণ মানুষের যে একটা ভোগান্তি হয়, তাহলে আসলে শিক্ষার্থীরা কেন বারবার এই পদ্ধতিটাকেই বেছে নিচ্ছে? সরকারের কাছে কি তাদের দাবির অন্য কোনো গ্রহণযোগ্য চ্যানেল নেই? আর তাছাড়া রাজপথে আন্দোলন ও সাধারণ মানুষের দুর্ভোগ এটা এড়াতে শিক্ষার্থীদের আর কি কোনো কৌশল আছে কিনা বা তাদেরকে নেওয়া উচিত কিনা? যে আমরা এটা স্বীকার করি যে রাজপথ ব্লক করলে বা শাহবাগ ব্লকেট করলে যে এখানে আসলে একটা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে দেখা গেছে যে আমরা এখানে দীর্ঘ 6 মাস ধরে এই আন্দোলন করছি। আমরা সচিব মহোদয়দের সাথে বসেছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানদের সাথে বসেছি, এবং উপদেষ্টাদেরও রিচ করার বিভিন্নভাবে চেষ্টা করেছি, এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছি। আমরা 3টি রিটও করেছি আদালতে, 3টি প্রতিষ্ঠানগুলো, ওই রিটগুলোতে আমরা জিতেও এসেছি। কিন্তু তারপরেও এখানে উপদেষ্টারা আমাদের সাথে বসে আমাদের সমস্যাগুলো শুনে সমাধানের জন্য কোনো উদ্যোগ নেয়নি। এমনকি আমরা যখন সচিবদের সাথে বসেছি তখন তারা এই সমস্যাগুলো আসলে জানেই না ওইভাবে, এই ডিপ সমস্যাগুলো আসলে কি কি। তো এই অবস্থায় আমাদের আসলে দীর্ঘ 6 মাস আন্দোলনের পর আমাদের বাধ্য হতে হয়েছে যে এইরকম একটি কর্মসূচি দেওয়ার জন্য, যেন, এবং দেখেন আমরা শাহবাগ ব্লকের কর্মসূচি দেওয়ার পরপরই কিন্তু উপদেষ্টারা অতি শীঘ্রই আমাদের সাথে বসে এটা সমাধানের জন্য অন্ততপক্ষে একটি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই এই জায়গাটি পরিবর্তন হোক, এবং সকল প্রকার যৌক্তিক যে দাবিগুলো আছে সকল পক্ষকে নিয়ে যেন সরকার এই বিষয়গুলো
আলাপ আলোচনার মাধ্যমে বসে আলাপ আলোচনা করে এটার একটা সুন্দর সুষ্ঠু সমাধান তারা খুঁজে বের করেন। আমরাও আশা করব যৌক্তিক দাবি পূরণ হোক, দেশ সুন্দর করার স্বার্থে সবকিছু যেন সুন্দরভাবে হয়, সবার যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে এবং রাজপথের যে ভোগান্তি, সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটাও হয়তো কমে আসবে বলে আমরা আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আলী আম্মার মুয়াজ, আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, আপনার কথা বলেছেন, আমাদের দর্শকদেরকে আপনার কথাগুলো আমরা শোনাতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কথাগুলো শোনার জন্য। জি দর্শক, কথা বলছিলাম কি আছে বইয়ের শিক্ষার্থীর দাবিতে এবং কথা বলছিলাম আলী আম্মার মুয়াজের সাথে, তিনি যুগ্ম আহ্বায়ক, পরামর্শক কমিটি, প্রকৌশলী অধিকার আন্দোলন। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।